আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে বন্দরনগরীর বিভিন্ন সড়ক ও এলাকা। রেল লাইনে পানি ওঠায় ট্রেন চলাচল ব্যাহত। 3 জেলায় 5 জনের মৃত্যু। বৃষ্টিতে আমার বাড়ি ঘর সব ভেঙে এমন কষ্ট পাচ্ছি বলার মতো না। তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না, শুধু আমরাই দেখি এই কষ্টটা, আমরাই ভুগি। পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া দেখতে আকস্মিক মানিকগঞ্জের সিংগাইরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যাম্প এলাকা ঘুরে খোঁজ নিলেন সেনা সদস্যদের। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন, রোডম্যাপ চূড়ান্ত জানালেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। বিএনপিও একদলীয় শাসন কায়েমের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের। সাভারে এনসিপি সমাবেশে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার 2 জনের রিমান্ড। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে তেহরানের পর এবার কোম শহরে খামেনির জানাজা। জনসমুদ্রে পরিণত হয়েছে শিয়াদের পবিত্র নগরী। কাল মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আছেন সহকর্মী মুজনে বিন তারেক। যাচ্ছি তার কাছে। তারেক, আলোচিত এই ম্যাচ ঘিরে ভক্ত সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তারেক, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে আলোচিত ম্যাচ, এটা ঘিরে ভক্ত সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সম্ভবত তারেক আমাদের স্টুডিওর সংযুক্ত হতে পারেননি এবং শুনতে পাচ্ছিলেন না। আমরা চলে যাচ্ছি বিশ্বকাপ ফুটবলের আরও উন্মাদনার খবর জানাতে। দেশের বিভিন্ন স্থানেই বড় পর্দায় আর্জেন্টিনা বনাম মিশরের খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে দেশের ভক্ত সমর্থকদের আগ্রহ কেমন দেখছেন রাজশাহীতে? Collected by Haffers. Egypt just looking for an opportunity to get the foot on the ball a little bit here and settle down. ম্যাচ আজকে এবং মিশরের সাথে এই মেসি বাহিনী আসলে জানিয়েছে। অন্যদিকে ব্রাজিলের যারা তারাও
আমি দেখতে পাচ্ছি যতটুকু মাঠ রয়েছে সেখানে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মাঠটি রয়েছে সেখানে খেলার যে আয়োজন সেটি দেখতে পাচ্ছি এবং এখানে নিরাপত্তার সাথে মেয়েদেরকে কিন্তু সামনের সারিতে রাখা হয়েছে এবং চারপাশে কিন্তু ভলেন্টিয়ার রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রের আয়োজনে কিন্তু এই খেলা দেখানোর যে কার্যক্রম যে পরিবহন মার্কেট রয়েছে ধন্যবাদ তারেক মাহমুদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী তারেক যেমনটি জানাচ্ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ রাকসুর আয়োজনে তাদের মাঠে একটা অনেক খেলার একটা আয়োজন হয়েছে, বড় পর্দায় খেলা দেখছে অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়েছেন খেলা দেখতে, সেরকম দৃশ্যই আমরা দেখলাম। আমরা চলে যেতে চাই আটলান্টায়, আমাদের সহকর্মী মুজনাবিন তারেক রয়েছেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়, বিশ্বকাপ তিনি কাভার করছেন। মুজনাবিন তারেক, এবার নিশ্চয়ই আপনি শুনতে পাবেন, আপনার কাছে জানতে চাই যে এই ম্যাচকে ঘিরে দর্শক সমর্থকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, উত্তেজনা কেমন? দেবাশিস, ডু অর ডাই ম্যাচ। আমার ঠিক পেছনেই আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হচ্ছে আর্জেন্টিনা এবং মিশর ম্যাচ, এবং এই মুহূর্তে বাইরে থেকে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের যে তাদের যে আওয়াজ সেটি কিন্তু বেশ, আমরা অনেকটা দূরে আছি সেখান থেকে শোনা যাচ্ছে, এবং তারা যে এই বিশ্বকাপের রেসে লম্বা পথ পাড়ি দিতে চায় সেইটি কিন্তু তাদের এই আওয়াজে শোনা যাচ্ছে। এবং আর্জেন্টিনা দল এবারের বিশ্বকাপটাকে তারা গ্রুপ পর্ব সহজেই পার হয়েছে এবং রাউন্ড অফ 32-তে প্রথম কঠিন ম্যাচ খেলেছে, এবং সেই ম্যাচটার পর এই মিশরের বিপক্ষে ম্যাচটা কিন্তু বেশ সিরিয়াসলি নিয়েছে এবং জানে যে নকআউট পর্বের এই ম্যাচ মোটেও সহজ হবে না, এবং একাদশে 3টা পরিবর্তন সেটাই বলে দিচ্ছে, এবং মিডফিল্ডটাকে তারা বেশ শক্তিশালী করেছে। এবং আর্জেন্টিনার এবারে বিশ্বকাপে তাদের কিন্তু সবচেয়ে শক্তির জায়গা কিন্তু এই মিডফিল্ড, কারণ তাদের আক্রমণ সব এই মিডফিল্ড ধরেই রচিত হয়, এবং তাদের উইং এ যে দুর্বলতা আছে নিকো গঞ্জালেস, আলমাদা, সেই জায়গায় ডি মারিয়া আগের বিশ্বকাপে যেটা করেছিলেন সেই শূন্যতাটা কিন্তু আলমাদা বা নিকো গঞ্জালেস তারা কিন্তু পূরণ করতে পারেননি, যে কারণে কোচ স্কালোনির ভরসা কিন্তু এই মিডফিল্ড এবং মিডফিল্ডে ফার্দেসকে যুক্ত করা হয়েছে। যেটি বলছিলাম যে আমার পেছনে এখন কিছুটা শুনশান নীরবতা, কিন্তু সব উন্মাদনা কিন্তু এখন সেই স্টেডিয়ামের ভেতরে, এবং সেখানে প্রায় এত আর্জেন্টাইন সমর্থক আমি এইবারের বিশ্বকাপে এর আগে কানসাসে আর্জেন্টিনার ম্যাচ দেখেছি, ডালাসে ম্যাচ দেখেছি, এবং মায়ামি যেটি হচ্ছে আর্জেন্টিনার হাব বলা যায়, যে এখানে লাতিন আমেরিকার প্রচুর মানুষ তারা কিন্তু মায়ামিতে থাকেন, সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে আজকে আটলান্টায় প্রচুর সমর্থক এসেছেন, এবং সেখানে অবশ্যই আর্জেন্টিনার সমর্থক অনেক অনেক বেশি। তারা কিন্তু এই ম্যাচটাতে জয় দেখতে এসেছেন, তবে তারা বেশ সতর্ক, এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে ম্যাচটা বেশ টাইট ম্যাচ হবে এবং কম্পিটিটিভ ম্যাচ হবে, খুব সহজেই মিশরকে হারানো যাবে না। সেই প্রস্তুতি, মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এবারে এই মিশরের বিপক্ষে ম্যাচ দেখতে এসেছেন, এবং মিশরের বেশ কিছু সমর্থকের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু দারুণ আত্মবিশ্বাসী। এবারের বিশ্বকাপটা তাদের জন্য একটা লাকি বিশ্বকাপ, কারণ এবারের বিশ্বকাপে। ধন্যবাদ তারেক আটলান্টা থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। মৌসুমীর রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম, নিচু এলাকায় ডুবেছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটও। C&B এলাকায় রেল লাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বিঘ্নিত ট্রেন চলাচল, ভারী বর্ষণে পতেঙ্গায় ধসে পড়েছে সড়কের কিছু অংশ। বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে নামতে না পেরে 3টি বিমান অবতরণ করে ঢাকায়। টানা বৃষ্টিতে পাহাড় ধস ও দেয়াল চাপায় প্রাণ গেছে 2 জনের। আবহাওয়া অফিস জানিয়েছে বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে। 3 দিন ধরে বিরামহীন বৃষ্টি, আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলকবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানি। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যত উপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি।
একদিকে মুষলধারে ভারী বর্ষণ, অন্যদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে। মানুষ যাতে চলাচল করতে পারতেছে না, আমাদের দোকানদারি করতে পারতেছি না পানির কারণে। সামান্য বৃষ্টি যদি চিটাং কোথাও যদি প্লাবিত না হয়, আমরা প্লাবিত থাকি সবসময়। অনেক দোকানপাট, বাসাবাড়ি সবগুলো ডুবে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। নগরীর রহমান নগরে ঘরের দেয়াল ধসে শফিউল নামে একজনের মৃত্যু এবং 2 শিশুসহ 3 জন আহত হয়। রাঙ্গুনিয়ার ইসাখালীতে পাহাড় ধসে প্রাণ হারান এক নারী। পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় 816 যাত্রী নিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন 16 শহর এলাকায় কয়েক ঘন্টা আটকে থাকে। টানা ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একাংশ ধসে পড়ায় বিমানবন্দর সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণের কথা জানান সিটি মেয়র। এই বর্ষা মৌসুমের পরে যখন কাজ ধরবে, এই হিজরা খালের কাজ যখন হয়ে যাবে, জামাল খান খালের কাজ এবং গুলজার খালের কাজ শেষ হয়ে যাবে, আশা করি অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে প্রায় 8,000 কোটি টাকায় জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক। জলাবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল, সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় জনজীবন বিপর্যস্ত। কক্সবাজারে পাহাড় ধস ও দেয়াল চাপায় 2 জনের মৃত্যু হয়েছে। রাঙামাটিতে গাছ চাপায় প্রাণ গেছে একজনের। নদ নদীতে পানি বেড়ে প্লাবিত হয়েছে এই 4 জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি। বিকালে কক্সবাজার সদরের দরিয়ানগর বটছড়ায় টিন শেড ঘরের উপর গাছ ও পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান নাসিমা নামে এক গৃহবধূ। আহত হন তার স্বামী। উখিয়ায় ঘরের দেয়াল ধসে প্রাণ হারান মানিক নামে একজন। দেওয়াল মাত্র ধাপ করে পড়ে আর গাড়ে ফিলার করছি, তারপর আমি তারা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটেও 5 দিন ধরে নৌযান চলাচল বন্ধ। কোথাও যদি পানিবন্দী থেকে থাকে, আমরা জানার সাথে সাথে আমরা তাদেরকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। কয়েকটা ঘরে আমরা তালা দিয়ে দিয়েছি, কিন্তু জানি না এরপরে যদি আবার রাতে বসবাস করে এবং বৃষ্টি যদি আবারও পড়ে, তাহলে এখানে কিন্তু আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। টানা ভারী বর্ষণে বান্দরবানে নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে পাহাড় ধসে পড়ায় সোমবার বান্দরবান থানচি সড়ক যোগাযোগ বন্ধ হলেও সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তো নীলগিরি আসার পথে আমরা দেখেছিলাম রাস্তার অর্ধেকে ভেঙে পড়ছে, বাট কিছুটা গাড়ি সরানোর মতো করে দিয়েছে, পরে গাড়ি গিয়েছে। যে জায়গায় যাওয়ার কথা ছিল এখান থেকে কিছু দূর আগে, 10 মিনিট আগে পাওয়াটা ধসে পড়ছে। সকালে রাঙামাটির বাঘাইছড়িতে পশ্চিম লাইল্লা ঘোনায় গাছ চাপায় লক্ষ্মী বিলাস চাকমা নামে 65 বছর বয়সী একজন। 2 দিন ধরে টানা ভারী বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত। কয়েকটি এলাকায় পাহাড় ধসে পড়ে, গাছ পড়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। কিছু এলাকায় মানুষ পানিবন্দী। ঝুঁকিপূর্ণ পাহাড়ে চলছে মাইকিং। উপর থেকে যে গাছটা আছে ওইটা তার উপরে পড়ে গেছে, পড়ার সাথে সাথে ওখানে সেই নিচে ছিল, লাস্টে যখন শব্দ হয়েছে খুঁজতে খুঁজতে তারও গাছের নিচে পাওয়া যায়। তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এই যে কাঁচা রাস্তাটা আসছে, পরে যে কাঁচা রাস্তাটা আছে, এই কাঁচা রাস্তাটা আপনার বৃষ্টির কারণে ধসে গেছে, ভেঙে গেছে। এখন আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। টানা বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশপাশের ছড়া খালের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা। পানিবন্দী কয়েকশো পরিবার। মহালছড়ি দীঘিনালার অনেক সড়কও তলিয়ে গেছে। 25টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। কয়েকদিনের বৃষ্টিতে আমার বাড়ি ঘর, বাথরুম সব ভেঙে পানি ঢুকে, মাটি ঢুকে পানি ঢুকে, মানে আমি এমন কষ্ট পাচ্ছি বলার মতো নয়। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন যদি মাটি ভেঙে পড়ে আমার ঘরের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। আল আমিন শিকদার,
যমুনা নিউজ। চট্টগ্রামের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির কি উন্নতি হলো? ট্রেন চলাচলের কি অবস্থা? দেবাশিস, মিনিট খানেক আগেও কিন্তু ভারী বৃষ্টিপাত ছিল, এখন কিছুটা কমে এসেছে। আপনি দেখছেন নিচু এলাকায় যে জলাবদ্ধতা, আমি যে জায়গাটিতে রয়েছি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সেখানে এখনো পর্যন্ত হাঁটুর উপরে পানি রয়েছে এলাকাটিতে। যদিও বা এই মুহূর্তে বাণিজ্যিক এলাকায় মানুষের সংখ্যা কিছুটা কমে এসেছে, ফলে দুর্ভোগ এই এলাকায় এখন কিছুটা নেই। তবে যারা এখনো পর্যন্ত এই এলাকায় বা এই সড়কগুলো ব্যবহার করছেন কিংবা যারা এখানে কাজ করেন তারা খুব ভোগান্তিতে এখনো পর্যন্ত রয়েছে। আর যেটি বলা চলে শহরের অন্যান্য যে নিচু এলাকাগুলো সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখেছি পানি নেমে এসেছে, তবে কোথাও কোথাও এখনো পর্যন্ত ঘরবাড়ি কিংবা দোকানপাটে পানি রয়েছে। আর ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে এটি আসলে আমরা যখন 9:30টায় খবর নিয়েছিলাম তখন আসলে স্টেশন মাস্টার আমাদেরকে যেটি জানিয়েছে, সিএনবি এলাকায় এখনো পর্যন্ত 1.5 ফুটের মতো পানি রয়েছে রেল লাইনের উপর। 6 ইঞ্চি যতক্ষণ না পর্যন্ত আসলে এই পানির স্তর নামবে না ততক্ষণ পর্যন্ত আসলে চট্টগ্রাম কক্সবাজার কিংবা ঢাকা কক্সবাজার রুটে যে ট্রেন চলাচল সেটি আসলে স্বাভাবিক হবে না। আমরা দেখেছি পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটি আসলে সকাল থেকেই চট্টগ্রামে এসে এবং দুপুরের পর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে আসলে একটি স্টেশন আটকা ছিল, সেটি কিছুক্ষণ আগেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আসলে ফেরত নেওয়া হয়েছে। অর্থাৎ সেই ট্রেনটি আজকের মতো আসলে চলাচল করবে না, এটি আসলে আমরা ধারণা করছি। এবং দেখছেন এখনো পর্যন্ত যে আগ্রাবাদ যে বাণিজ্যিক এলাকা রয়েছে সেখানে এখনো পর্যন্ত পানি রয়েছে। এর বাইরে হালি শহর এবং যেই চকবাজার এলাকায় বেশ কয়েকটি নিচু এলাকায় এখনো পর্যন্ত জলাবদ্ধতা আসলে রয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র তিনি সকাল থেকেই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং তিনি আসলে যেটি জানিয়েছেন এবং চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যারা কাজ করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারাও আসলে বলছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে মেঘা প্রকল্পের কাজ চলছে সেটি শেষ হলেই আসলে এই দুর্ভোগ কমে আসবে। ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার চলতি বছরের সবচেয়ে বেশি 394 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। আগামী 48 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায় টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার রাজধানীতে 46 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। টানা বৃষ্টিতে তীব্র যানজট সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। আবহাওয়া বৈরী থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 11 ও 12 তারিখের পর সারা দেশে বৃষ্টি কমে আসতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। রেগুলার ভোগান্তি হয়ে যাইতেছে, আমার জামা কাপড় পুরো ভিজে গেছে। আধা ঘন্টা বৃষ্টি হলে একদম মানে সারাদিনের ব্যবসায়িক অবস্থা খারাপ হয়, পানি জমে যায়, গাড়িগুড়ি বন্ধ হয়ে যায়, হাঁটা চলা, কতদিন ট্রেনেও পড়ে গেছি। প্যান্টটাও হচ্ছে আমার ভিজে যাচ্ছে। আর এই যে আমি এখান থেকে ওই পার্ট থেকে শুধু এতটুকু আসছি রিক্সা দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে, যেটা আমার দরকার পড়ে না। আমি হেঁটে আসলে আমার 2 সেকেন্ড লাগে। আগামী 2 দিনে মোটামুটি একই রকম বৃষ্টি থাকবে, তবে এরপর 10-11 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ রাজধানীতে আরও বেড়ে যেতে পারে। বাড়ি বসানোর সতর্কতার পাশাপাশি যে চট্টগ্রাম মহানগরী রয়েছে সেখানে অস্থায়ীভাবে জলাবদ্ধতার কথা বলা হয়েছে। পাশাপাশি যে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকা রয়েছে এই পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনার কথা বলা হয়েছে। দেশে বন্যাসহ বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছে না দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন অতি ভারী বৃষ্টি হলেও চট্টগ্রাম অঞ্চলে বন্যার সংখ্যা নেই, পানি কমছে, তবে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি। এর আগে জরুরি দুর্যোগ মোকাবেলায় যুক্তরাজ্যের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মন্ত্রণালয়। আগামী দুদিনে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস ও জলাবদ্ধতা দেখা দিতে পারে। এরই মধ্যে আক্রান্ত এলাকার 4 জেলার প্রতিটিতে 2 লাখ টন চাল ও 10 লাখ টাকা জরুরি ত্রাণ হিসেবে পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে আপাতত বন্যাসহ বড় দুর্যোগের আশঙ্কা করছেন না মন্ত্রী। সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। 64 জেলায় বরাদ্দ দিয়েছি,
তার মধ্যে বেশি দিয়েছি আমরা ওই পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার। এর আগে জরুরি দুর্যোগ মোকাবেলায় যুক্তরাজ্যের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে মন্ত্রণালয়। এর মাধ্যমে যে কোনো জরুরি দুর্যোগ পরিস্থিতিতে সহযোগিতা করতে পারবে ব্রিটিশ সরকার। This collaboration, this partnership, as the Honourable Advisor says, is really establishing a framework. এই অংশীদারিত্ব দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরি করছে। এর ফলে আমরা দুর্যোগ প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পারব। So we are delighted that we've been able to sign this partnership today. Any kind of emergency crisis, technical supporter মাধ্যমে, পার্সোনাল সাপোর্টের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল সহযোগিতাও আছে। যদি if we require it, we can always ask for financial assistance. আল্লাহ না করুক যাতে এই ধরনের বড় ডিজাস্টার না হোক আমাদের দেশে, কিন্তু প্রিপেয়ারনেস কিন্তু সবসময় থাকতে হবে। So it is a top priority of the Prime Minister. পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্যোগ মোকাবেলায় দুই দেশের অংশীদারিত্ব ভবিষ্যৎ সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ৯ম পদাতিক ডিভিশনের অধীনে ৮ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ম বীরের সদস্যদের জন্য মঙ্গলবার সকালটা ছিল বিস্ময়কর, আনন্দ আর গৌরবের। সকাল ৯টা ২০ মানিকগঞ্জের সিঙ্গার এলাকায় চলা এই প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ হাজির হন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর পুরো এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন ও দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, মানিকগঞ্জ। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্ট মাসে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী অক্টোবরের প্রথমে ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে ডাক্তার জাহেদুর রহমান জানান, এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে ইসি। তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। জুলাই নিয়ে কটূক্তি করা মর্মান্তিক, তবে এটি অপরাধ কিনা তা আলোচনার বিষয়। এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা খতিয়ে দোষীদের গ্রেপ্তার করা হবে। ধরে প্রশাসক দিয়ে চলছে সব সিটি, পৌরসভা ও উপজেলা পরিষদ। অনেক ইউনিয়ন পরিষদেরও একই অবস্থা। এমন বাস্তবতায় স্থানীয় নির্বাচন দ্রুত করার দাবি জানিয়ে আসছে বিরোধী দল। সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, কখন কবে কোন নির্বাচন হবে, কবে ঘোষণা করা হবে তফসিল, এর রোডম্যাপ করছে নির্বাচন কমিশন। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এটি অপ্রত্যাশিত, তবে ফৌজদারি অপরাধ কিনা এ নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে বলে জানান তিনি। জুলাই নিয়ে কটূক্তি
অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে, যে জনবল নিয়োগ আছে, এরকম আরও কিছু কাজ বাকি আছে, হয়ে অবশ্যই 5 অগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর। ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক। একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তুরাগ নদে পাওয়া মরদেহ নিয়েও কথা বলেন উপদেষ্টা। দলটির নতুন করে সংগঠিত হওয়ার নৈতিক শক্তি নেই বলে জানান ডাক্তার জাহেদুর। ওখানে কিছু মৃত্যু হয়েছে, খুবই আনএক্সপেক্টেড। আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মার্শাল আর্ট, কারাতে বা যে কোনো প্রশিক্ষণের নামে উগ্রবাদী মতামত প্রচার বা উদ্বুদ্ধ করা যাবে না, এমন কিছু পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যাত্রাবাড়িতে মার্শাল আর্টের আড়ালে প্রশিক্ষণের সময় 6 তরুণকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। ফেইথ কমব্যাট সিস্টেম বা FCS নামে মার্শাল আর্ট একাডেমি খুলনা, যশোর, অভয়নগর, চাঁদপুর, ঢাকাসহ বিভিন্ন জায়গায় গত কয়েক বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই একাডেমির 6 জনকে উগ্রবাদে জড়িত সন্দেহে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় রাস্তার 2 পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কেও এমন পতাকার দেখা মেলে। পুলিশ জানায়, মার্শাল আর্ট, কারাতে বা যে কোনো প্রশিক্ষণের নাম করে উগ্রবাদী কার্যক্রম করলে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা খেয়াল করি বিভিন্ন জায়গায় যখন ঘটনা ঘটে এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, যদি থাকে কিংবা কারো যদি উদ্দেশ্য থাকে যে উগ্রপন্থা কিংবা ভিন্ন মতবাদ অবলম্বন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নিই। এদিকে পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC ইউনিটের নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট SSU করা হচ্ছে। আমাদের যে ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং একটা হচ্ছে CTTC, দুটোকেই নাম পরিবর্তন করে SSU করা হয়েছে, যেটা নাম হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। ATU স্পেশাল সিকিউরিটি ইউনিট হবে এবং হচ্ছে আপনার যেটা CTTC সেটা হবে ডিএমপির SSU মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট। বর্তমান নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও বৃহৎ কলেবরে কাজ করার লক্ষ্যেই নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল, বিগত 4 মাসে বিএনপি তা করতে পারেনি। এছাড়া বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই। এ সময় নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, জ্বালানি তেলের দাম না কমানো, আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করেন। পুলিশ ও প্রশাসনকে দলীয় আনুগত্য পরিহার করে পেশার মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। পদযাত্রায় এনসিপির কেন্দ্র নেতারা উপস্থিত ছিলেন। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল, বর্তমান সরকার সেই অধ্যাদেশগুলোকে রহিত করেছে, বাতিল করেছে। আমাদের মনে সন্দেহ হয় আপনারা সেগুলো বাতিল করে দিয়ে আবার ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চাচ্ছেন। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার যুবলীগের 2 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দুপুরে তাদেরকে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক 2 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এর আগে গত রাতে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলাম ও সজীবকে। পুলিশ জানায়, নুরুল ইসলাম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আর সজীব যুবলীগ কর্মী।
গতরাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচি পালন করে। সে সময় সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়। স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং একটি মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর গুলশানে এক কর্মশালায় তিনি বলেন, দেশের মানুষকে চিকিৎসা ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয়, যা সাধারণ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। দেশের স্বাস্থ্য খাতের বর্তমান ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নেয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত কর্মশালা। বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা শিরোনামের কর্মশালায় মূল ফোকাস ছিল স্বাস্থ্য খাতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং দক্ষ উদ্যোক্তা তৈরির সঠিক নীতিমালা প্রণয়ন। কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী জানান, অতি জনসংখ্যার কারণে স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি থাকলেও গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। দেশের ওষুধ শিল্পের প্রশংসা করে তিনি বলেন, দেশীয় ওষুধের উচ্চমান আজ বিশ্বজুড়ে সমাদৃত। We are achieving every day. We are not lagging behind. We are striving to go advance in the health sector. We are trying to reach up to the village level, that is primary health care, which is the main slogan of our Honorable Prime Minister. কর্মশালায় অর্থমন্ত্রী বলেন, উপযুক্ত পরিবেশ পেলে তরুণরা বিশ্বের অন্যতম সেরা পারফরমেন্স দেখাতে পারে। In the budget again, we have given lot of incentive for them to invest in the medical equipment manufacturing in Bangladesh, and which is not that difficult. So I think we are getting a lot of response. অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের জনগণের একটি বড় অংশই প্রতি বছর নিঃস্ব হয়ে যাচ্ছে। We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect, so that no one is ruined paying medical bills and quality care reaches everyone's doorstep. দেশের তরুণদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে যথাযথ সরকারি সহায়তা দেওয়ার আহ্বানও জানান ডাক্তার জুবাইদা রহমান। Everyone's health matters. তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নদী ভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ ও নদী তীরের সংরক্ষণে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আনি। সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নদী ভাঙন রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচি। এই লক্ষ্যে পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা, নদী ভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কৃষি জমির লবণাক্ততা হ্রাস সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী জানান, সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় 250 কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গত 31 মে পর্যন্ত 206 কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় 93টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন, 58টি প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। সিলেটের পর্যটন সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সুযোগ রয়েছে, এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে আমেরিকা সপ্তাহ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত জানান, সিলেটের পর্যটন খাতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্যিক শাখায় স্থানীয় উদ্যোক্তাদের সাথে কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নীতিমালা, ন্যায্য আচরণ ও বিনিয়োগের নিরাপত্তাকে গুরুত্ব দেন তিনি। I chose to have us come to Sylhet in part because it's the city of the north, the city of tea, the city of tourism, but also because the Sylheti people make up a very large portion of the diaspora around the world, but also in the United States. আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে তেহরানের পর এবার জনসমুদ্রে পরিণত হলো কোম। শিয়া অনুসারীদের জন্য পবিত্র স্থান হিসেবে খ্যাত শহরটিতে অনুষ্ঠিত হয়েছে খামেনি পরিবারের আরেক দফা জানাজা। অংশ নেন লাখ লাখ ভক্ত অনুরাগী। সোমবার বিশেষ হেলিকপ্টারে করে তাদের কফিন পৌঁছায় জামকারান মসজিদে। এখন চলছে অন্তিম যাত্রার পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা। আগামীকাল ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ।
পাখির চোখে পবিত্র কোম শহর, ক্রমাগত মানুষের সমাগম, যেন পুরো ইরান আজ একত্রিত হয়েছে শিয়া অনুসারীদের আধ্যাত্মিকতার কেন্দ্র এই নগরে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ঐতিহাসিক জামকারান মসজিদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, একই সাথে তার পরিবারের আরও 4 সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন প্রখ্যাত শিয়া স্কলার গ্র্যান্ড আয়াতুল্লাহ জাভাদি আমলি। জানাজা ঘিরে ঢল নামে নারী পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষের, যোগ দেন সব বয়সের সব শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে প্রয়াত নেতা ও তার পরিবারের সদস্যদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। এরপর চলে দিনের অন্যান্য আনুষ্ঠানিকতা। কোমের পর খামেনি পরিবারের মরদেহের পরবর্তী গন্তব্য ইরাকের নাজাফ ও কারবালা শহর, যেখানে আরও 2 ধাপে অনুষ্ঠিত হবে জানাজা। বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারি হবে তার শেষ ঠিকানা। এর আগে সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় বিশাল শোক র্যালি। গ্র্যান্ড মোসাল্লা থেকে ইনকিলাব স্কয়ার হয়ে খামেনি পরিবারের মরদেহ নেওয়া হয় আজাদি স্কয়ারে। শোক র্যালিতে অংশ নেয় কোটি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।